ন্যারেশন শেখার জন্য আমরা কয়েকটি স্টেপ ফলো করব, যার মাধ্যমে আমরা খুব সহজে ন্যারেশনকে সমাধান করতে পারব। স্বাগতম জানাচ্ছি এসএম লার্নিং পয়েন্টের সকল সদস্যবৃন্দকে। আজকে আমরা ইংরেজি গ্রামারের ধারাবাহিক আলোচনা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা হলো, আর সেটি হচ্ছে ন্যারেশন। হ্যাঁ, ন্যারেশন কিন্তু ইংরেজি গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই ন্যারেশনকে অনেকেই ভয় পায়। হোক, আমি আশা করছি এই ক্লাসটি দেখার পর ন্যারেশন সম্পর্কে আপনার অনেক জ্ঞান এসে যাবে এবং আপনি খুব সহজেই ন্যারেশন সমাধান করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব ন্যারেশন কত প্রকার। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। পরীক্ষাতে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে বলা হয়, আবার মাঝে মাঝে ইনডাইরেক্ট থেকেও ডাইরেক্টে আসতে বলা হয়। তো যাই হোক, আমরা যদি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে যেতে পারি তাহলে আমরা খুব সহজেই ইনডাইরেক্ট থেকে আবার ডাইরেক্টে আসতে পারবো। তো আমরা এখানে ডাইরেক্ট স্পিচকে কীভাবে ডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয় সেটাই দেখে নেব। ন্যারেশন শেখার জন্য আমরা কয়েকটি স্টেপ ফলো করব, যার মাধ্যমে আমরা খুব সহজে ন্যারেশনকে সমাধান করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপ থেকে রিপোর্টিং ভার্ব কী এবং রিপোর্টের স্পিচ কী তা জেনে নেব। খেয়াল করুন, আমি একটি বাক্য লিখেছি, জনি সেইড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি নাও। ওয়েল, এই বাক্য থেকে আমরা রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব সম্পর্কে জানব। খেয়াল করুন, এখানে যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার মাঝখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই বাক্যটিকে আসলে রিপোর্টেড স্পিচ বলা হয়। ওয়েল, এবং ইনভার্টেড কমার বাহিরে যে বাক্য দেখতে পাচ্ছেন, এই বাক্যের ভিতরে যে ভার্ব দেখতে পাচ্ছেন, এই ভার্বটিকে বলা হবে রিপোর্টিং ভার্ব। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম ইনভার্টেড কমার ভিতরে যে বাক্য থাকবে সেই বাক্যটিকে রিপোর্টেড স্পিচ বলা হবে, এবং ইনভার্টেড কমার বাহিরে যদি বাক্য থাকে সেই বাক্যের ভিতরে যে ভার্ব থাকবে তাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা 2 নম্বর স্টেপে চলে যাব। 2 নম্বর স্টেপে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন সম্পর্কে কথা বলবো। যখন আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, তো সেক্ষেত্রে আমাদের এই রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হয়। তো আমরা এখন কিভাবে এই সেইটুকে পরিবর্তন করব সেটা আসলে দেখিয়ে দেব। তো খেয়াল করুন, যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, দ্যাট মিন্স এই ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচ আছে, এই বাক্যটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে সেইড অথবা টোল্ড হবে। কি বললাম? সেইড অথবা টোল্ড হবে। এখন প্রশ্ন আসতে পারে, সেইড কখন হবে, টোল্ড কখন হবে? ওয়েল, এর জন্য আমরা চলে যাব নেক্সট ডিসপ্লেতে। ওয়েল, তাহলে এখন আমরা সেইড এবং টেলের ব্যবহার শিখে নেব। খেয়াল করুন, আমরা সেইড এবং টেলের ব্যবহারটা শেখার জন্য আমরা একটি বাক্য লিখেছি। তো সেই বাক্যটি হচ্ছে, সে একটি গল্প বলল। তো এটা ইংরেজি কী হবে বলুন তো? হি সেইড এ স্টোরি অথবা হি টোল্ড এ স্টোরি। ওকে, তো এটার অ্যান্সার হবে হি টোল্ড এ স্টোরি, এবং এটা ভুল হবে। এখন প্রশ্ন হলো কেন ভুল হবে? ওয়েল, কথা হলো সেইডের পরে অবজেক্ট বসে না। খেয়াল করুন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো সেইডের পরে সরাসরি অবজেক্ট বসে না, তো এই জন্য এটা ভুল হয়েছে, এবং টোল্ডের পরে কিন্তু অবজেক্ট বসে, সুতরাং এটা সঠিক আছে। ওকে, পরবর্তী আরেকটা বাক্য খেয়াল করুন, সে আমাকে একটি গল্প বলল। এটার ইংরেজি কী হবে? হি সেইড টু মি এ স্টোরি। আরেকটা কী বলা হয়েছে? হি টোল্ড মি এ স্টোরি। হ্যাঁ, এখন এটার অ্যান্সার কী হবে? এখন এটার অ্যান্সার হবে প্রথমটা, হি সেইড টু মি এ স্টোরি, কিন্তু পরেরটি ভুল আছে। এখন প্রশ্ন হলো কেন ভুল আছে? ওকে, কথা হলো টোল্ডের পরে টু বসে না, সুতরাং এটা আমরা যদি মুছে দিই তাহলে এটা সঠিক হবে হি টোল্ড মি এ স্টোরি। ওকে, আর এখানে একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে সেইডের পরে যদি আমরা টু বসাই তো সেক্ষেত্রে আমরা অবজেক্ট বসাতে পারি। তো তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। এখন আমরা এখান থেকে কয়েকটি প্রশ্ন দেখে নেব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, সে এবং টেলের ব্যবহারের উপর ডিপেন্ড করে। খেয়াল করুন, হু ড্যাশ টোল্ড অথবা সেইড ইউ দ্যাট হি ওয়াজ পোর। খেয়াল করুন তো, গ্যাপের পরবর্তীতে ইউ কিন্তু একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট আসে, তাহলে কী বসে বলুন তো? টোল্ড বসে, তাহলে এটা অ্যান্সার হবে টোল্ড। হু টোল্ড অথবা সেইড দ্যাট। খেয়াল করুন, সরাসরি দ্যাট ক্লোজ আছে, তাহলে এখানে কিন্তু অবজেক্ট নাই, তো তাহলে কি হবে? সেইড বসবে। ওকে, চলে যাবো আমরা নেক্সট বাক্যে, হালিমা ড্যাশ দ্যাট শি উড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে, এজন্য আমি এটা তুলে ধরলাম। প্রথম অপশন বলছে টোল্ড টু হার প্রফেসর্স। আমরা কিন্তু শিখে আসছি টোল্ডের সাথে টু বসে না, সুতরাং এটা ভুল। 2 নম্বর বলছে সেইড হার প্রফেসর। আমরা শিখে এসেছি সেইডের পরে সরাসরি অবজেক্ট বসে না, যেহেতু হার প্রফেসর এখানে অবজেক্ট হচ্ছে, তাহলে এটাও ভুল।
ওকে, পরবর্তী বলছে টোল্ড হার প্রফেসর, তাহলে টোল্ড এর পরে অবজেক্ট বসে, সুতরাং এটা সঠিক আছে। পরবর্তী আমরা ডি নম্বর অপশনটা অবশ্যই পড়বো, না পড়ে অ্যান্সার দেবো না। বলছে ইজ টেলিং হার প্রফেসর, তো এখানেও দেখুন টেলের পরে কিন্তু অবজেক্ট আছে, তাহলে এটাও কিন্তু সঠিক হতে যাচ্ছে। কিন্তু এখন আমাকে চুজ করতে হবে সি না ডি। খুবই সিম্পল বিষয়, এখানে খেয়াল করুন দ্যাট ক্লোজের পরে উড নট অ্যাটেন্ড আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাকে অবশ্যই দ্যাট ক্লোজের পূর্বেও পাস্ট টেন্স করতে হবে, সুতরাং এটার অ্যান্সার হবে টোল্ড হার প্রফেসর। আসলে আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাবো ন্যারেশনে। ন্যারেশনে আপনি এটা পরিবর্তন করার জন্য সেইড অথবা টেল্ডের এই সমস্যা সমাধানের জন্য একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে সর্বদাই আপনি সেইড ব্যবহার করবেন। কি বললাম? সর্বদাই সেইড ব্যবহার করব। ওকে, যদি কখনো দেখতে পাই সেইড টু, তাহলে সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। খুবই সিম্পল, আর এখানে কোনো কথা বলার দরকার নাই। খেয়াল করুন এই দুটো বাক্য খেয়াল করে আপনি আরও একবার ক্লিয়ার করতে পারবেন। দেখুন হি সেইড টু মি এ স্টোরি অথবা হি টোল্ড মি এ স্টোরি। দেখুন সেইড টু লেখা যাবে, টোল্ডও লেখা যাবে, তাহলে সেইড টু কখন লেখা গিয়েছে? টোল্ডের যখন। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম সর্বদা আমরা সেইড ব্যবহার করব, আর যদি সেইড টু দেখতে পারি সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। তারপর বলছে বাক্যটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, দ্যাট মিনস এই বাক্যটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যেরকম হ্যাভ আই ডান মাই ডিউটি অথবা হোয়াটস ইউর নেম, এ ধরনের বাক্য যদি এখানে থাকে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্কড হবে। কি হবে বলুন তো? আস্কড হবে। ওয়েল, তারপর বলছে বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অর্ডার্ড, রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড হবে। এখন প্রশ্ন হলো কখন অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড হবে, কীভাবে পৃথক করব? ওয়েল, খেয়াল করুন ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থানুসারে এখানে আমাদেরকে চুজ করতে হবে কোনটা নিব। তো আমি যদি বলি ডু ইট, এটা করো, তাহলে এটা কি বলা হচ্ছে? আদেশ বোঝানো হচ্ছে, তার মানে এটাকে অর্ডার্ড বসবে। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, যেহেতু অনুরোধ অর্থ প্রকাশ করছে, তাহলে আমাদের কী নিতে হবে? রিকোয়েস্টেড নিতে হবে। যদি আমরা বলি ডু নট ওয়াস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না, তাহলে কি হচ্ছে? এখানে আদেশ অর্থ প্রকাশ পাচ্ছে, তার মানে এখানে হবে অ্যাডভাইসড। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অর্ডার্ড, রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড হবে। ওকে, আশা করছি ক্লাসটি সুন্দর লাগছে। চলে যাবো আমরা যদি বাক্যটি অপটেটিভ সেন্টেন্স হয়, দ্যাট মিনস মে আল্লাহ ব্লিজ ইউ, লং লিভ বাংলাদেশ, মে আল্লাহ হেল্প ইউ, এ ধরনের বাক্য যদি এখানে থাকে, তো তাহলে আমাদের এই রিপোর্টিং ভাবটি পরিবর্তিত হয়। কী লিখবো বলুন তো? প্রেইড অথবা উইশড। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। চলে যাবো আমরা পরবর্তী এক্সক্লেমেটরি বাক্য। যদি এখানে যদি এক্সক্লেমেটরি বাক্য থাকে, দ্যাট মিনস হুররে, আই হ্যাভ ওন দ্য গেম, অ্যালাস আই অ্যাম আনডোন, এ ধরনের বাক্য যদি থাকে, তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো হবে। এখন প্রশ্ন আসতে পারে কখন জয় কখন সরো। যদি বাক্যটি আনন্দ প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ জয়, এবং বাক্যটি যদি দুঃখ প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ সরো বসবে। ওয়েল, তাহলে আমরা ন্যারেশন সমাধানের জন্য স্টেপ 1 এবং স্টেপ 2 সমাধান শিখে নিলাম। এখন আমরা চলে যাব 3 নম্বর স্টেপে। এই 3 নম্বর স্টেপটা হচ্ছে লিঙ্কার পরিবর্তন। খেয়াল করুন এখানে যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের লিঙ্কার যুক্ত করতে হয়। তো লিঙ্কারটা কীভাবে যুক্ত করব সেটা আমরা এখন দেখাই দেবো। এখানেও সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের লিঙ্কার যুক্ত করতে হবে। তো এখানে খেয়াল করুন এই বাক্যটি যদি এই রিপোর্টেড স্পিচের ভিতরে যে বাক্যটা আছে, এই বাক্যটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তো সেক্ষেত্রে আমাদের এই ইনভার্টেড কমা উঠিয়ে কী বসাবো বলুন তো? দ্যাট। ওকে, বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয়, দ্যাট মিনস হ্যাভ আই ডান মাই ডিউটি, শুড ইউ লার্ন ইংলিশ, এ ধরনের যদি বাক্য হয় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাবো। ওকে, তবে এখানে আর একটা বিষয় খেয়াল করতে হবে, যদি বাক্যটি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে হয়, যেরকম হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, হোয়াই শুড ইউ লার্ন ইংলিশ, এ ধরনের যদি হয় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন নিজেই লিঙ্কার হয়। হোয়াই শুড ইউ লার্ন ইংলিশ, হোয়াই এখানে লিঙ্কার হিসেবে কাজ করবে। ওকে, আসলে আশা করছি বুঝতে পারছেন। চলে যাবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে আসে। যেরকম ডু ইট, ওপেন দ্য ডোর, লার্ন ইংলিশ, এ ধরনের যদি বাক্য হয় আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাবো। ওকে, আমি আরও একবার রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি আমাদের চ্যানেল থেকে সেন্টেন্সের ক্লাসটি অবশ্যই দেখে নেবেন, কারণ আমাদের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ন্যারেশন সমাধান করতে হয়। তো সেন্টেন্স সম্পর্কে আপনার অবশ্যই সুস্পষ্ট ধারণা দরকার। আপনি ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন। চলে যাবো আমরা অপটেটিভ সেন্টেন্স। যদি বাক্যটি অপটেটিভ সেন্টেন্স হয়, যেরকম মে আল্লাহ ব্লিজ ইউ, মে আল্লাহ হেল্প ইউ, তো এ ধরনের যদি বাক্য হয় তাহলে এই ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাবো। আবার বাক্যটি যদি
এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, হাউ নাইস দ্য বার্ড ইজ, এরকম যদি হয় তাহলে এই ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাবো। তাহলে আমরা লিঙ্কারের পরিবর্তনটাও খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব পরবর্তী 4 নম্বর স্টেপে, সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। এটা কিন্তু ন্যারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক স্টুডেন্ট ভুল করে, তো সেটা আমি এখন সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আপনি মনোযোগ দিয়ে দেখুন, আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন আই, এটা একটা ফার্স্ট পার্সন। আমরা জানি ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই হয়। তো ফার্স্ট পার্সন যদি এই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে সাবজেক্ট অনুসারে পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে দেখুন এখানে আই আছে, তাহলে সাবজেক্ট অনুসারে করতে হবে, তাহলে জনে থেকে কী নিতে হবে? হি নিতে হবে। তাহলে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ রূপান্তর করব, তখন আমাদের এই আই থেকে নিতে হবে হি। আর এটা কীভাবে আসলো? এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমাদের সাবজেক্ট দিকে তাকাতে হবে, সাবজেক্ট যা থাকবে সেই অনুসারে আমাদের সাবজেক্ট নিতে হবে। তাহলে দেখুন আই আছে, এজন্য আমরা চলে গেলাম সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট জনে আছে, জনে থেকে আমরা হি নিলাম। খুবই সহজ। এখন প্রশ্ন আসতে পারে, যদি এখানে ইউ থাকে, ওকে, যদি এই রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্ট যদি ইউ হয়, দ্যাট মিন্স সেকেন্ড পার্সন হয়, তবে আমাদের কাজ করতে হবে কি? অবজেক্ট অনুসারে সাবজেক্ট নিতে হবে। খুবই সুন্দর। তাহলে এখন দেখুন ইউ যদি থাকে তাহলে অবজেক্ট অনুসারে, অবজেক্টটা কি? মি, তাহলে মি থেকে আমাদের কী নিতে হবে? আই নিতে হবে। দেখুন কত সহজ। এখন প্রশ্ন হলো, যদি এখানে থার্ড পার্সন হয়, যেরকম হি যদি থাকে, এই জায়গাতে যদি হি থাকে, তাহলে আমরা কিভাবে পার্সন পরিবর্তন করব? তো যদি হি থাকে বা রহিম থাকে, তাহলে কোনো পরিবর্তন করতে হবে না, মানে কোনো চেঞ্জ করা যাবে না, তার মানে এখানে হি হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুসারে, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুসারে, আর যদি থার্ড পার্সন হয় নো সেন্স। তো এটা আমরা এখন এই পার্সনের পরিবর্তনে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আপনি চাইলে দেখতে পারেন যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুসারে, যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুসারে, এবং থার্ড পার্সন হলে নো সেন্স। তো এটা আপনি চাইলে আপনার স্বাভাবিকভাবে মনে রাখতে পারেন, তবে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনি এভাবে মুখস্থ করবেন না যে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে নো সেন্স, এভাবে মুখস্থ করবেন না, তাহলে এলোমেলো হয়ে যাবে। তো এখান থেকে আপনি এলোমেলো সারতে হলে একটি বাক্য যথেষ্ট, সেটি হচ্ছে, আমি যদি বলি বাক্যের ফার্স্টে কী বসে, বাক্যের ফার্স্টে কী বসে? সাবজেক্ট বসে, তার মানে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী। এভাবে আপনি মনে রাখবেন, তাহলে আপনার এলোমেলো হবে না। আর যদি আপনি এভাবে স্বাভাবিকভাবে মনে রাখেন, তাহলে কিন্তু পরীক্ষায় খাতায় যে এলোমেলো হবে যে অবজেক্ট অনুসারে না সাবজেক্ট অনুসারে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আমরা পরবর্তী 5 নম্বর স্টেপ, যেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। ওকে, টেন্সের পরিবর্তনের পূর্বে আমরা প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অনেক টিচার বা অনেক বিজ্ঞ শিক্ষকরা বলে থাকেন যে টেন্সবিহীন ন্যারেশন শেখা যায়। হ্যাঁ, টেন্সবিহীন ন্যারেশন শেখা যাবে, এটা সত্য কথা, কিন্তু বিষয়টি এমন হবে যে চিনিবিহীন চা খাওয়া। তাহলে বুঝতে পারছেন কেমন হবে? আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি ন্যারেশন শেখার পূর্বে অবশ্যই সেন্টেন্স এবং টেন্স সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেবেন, তারপরে আপনি ন্যারেশনে আসবেন, তাহলে খুব সুন্দরভাবে সহজভাবে আপনি ন্যারেশন মনে রাখতে পারবেন। তো এখন আমরা কথা বলবো যেটা টেন্সের পরিবর্তন কীভাবে করতে হয়। টেন্সের পরিবর্তনের পূর্বে আরও একটা কথা বলে দেবো, সেটি হচ্ছে যখনই আপনি টেন্সের পরিবর্তন করবেন, তখনই আপনার মাথায় আসতে হবে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। ন্যারেশন মানেই পাস্ট টেন্স। এখন খেয়াল করুন, যদি বাক্যটি এই রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট টেন্স হয়, কি বললাম বলুন তো? প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে এসে আপনাকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। খুবই সহজ। যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্স করতে হবে। এখন কথা হলো প্রেজেন্ট টেন্স তো 4টা ভাগ আছে। হ্যাঁ, এখন সেটা আমরা বোঝাই দেবো। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করছি বুঝতে পারছেন। এখন খেয়াল করুন, যদি বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা করব পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা কী করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পরবর্তীতে পাস্টের কিন্তু আরও 2টা ভাগ আছে, যেরকম পাস্ট পারফেক্ট, এটা কিন্তু আমরা লিখি নাই। কেন লিখি নাই? পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্টই থাকবে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। তো এজন্য আমরা এটা লিখি নাই। এখন আমরা কথা বলবো মডেল ভার্বের পরিবর্তন। আমরা টেন্সের পরিবর্তন করলাম, ঠিক আছে, আমাদের মডেল ভার্বের পরিবর্তন শিখতে হবে। খেয়াল করুন, যদি বাক্যটি ক্যান দিয়ে লেখা থাকে,
তাহলে আমার পরিবর্তন করতে হবে কুড দিয়ে। খেয়াল করুন আমি কিন্তু বলেছি পাস্টে সবসময় রূপান্তর করতে হয়, ইনডাইরেক্ট স্পিচ মানে পাস্ট টেন্স। তাহলে এখন খেয়াল করুন ক্যান কুড, উইল থাকলে উড, শ্যাল থাকলে উড, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শ্যাল থাকলে কিন্তু শুড না, শ্যাল থাকলে উড, তবে উড যদি না থাকে সেক্ষেত্রে আপনি শুড দিতে পারেন। তারপর কি বলছে মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। ওকে, তাহলে আমরা খুব সুন্দরভাবে টেন্সের পরিবর্তনগুলো জেনে নিলাম। তো এখান থেকে আমাদের আরও একটা বিষয় সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে, সেটি হচ্ছে কিছু কিছু সময় টেন্সের পরিবর্তন হবে না, আর এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তো সেই ক্ষেত্রে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে না। তারপর বলছে রিপোর্টেড স্পিচে যদি বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম বোঝায় সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা উদাহরণ দেখে নিই, যেরকম জনি সেইস আই ডিড নট গো, এখানে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, খেয়াল করুন এই আর্থ মুভস রাউন্ড দ্য সান এই রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো এ ধরনের বাক্য থাকলে আমাদের টেন্সে কোনো পরিবর্তন করা যাবে না। তো এটা অবশ্যই আমরা উদাহরণ দেখে নেব। তাহলে এখন আমরা চলে যাব প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউন কিভাবে পরিবর্তন হয় খেয়াল করুন, আমরা যদি এই বাক্যটাকে একটু খেয়াল করি তো আই এখানে সাবজেক্ট আছে বিধায় এখানে প্রোনাউন হিসেবে মাই ব্যবহৃত হয়েছে। ওকে, এখানে যদি হি ব্যবহার করা হয় তাহলে প্রোনাউন হিসেবে কী ব্যবহৃত হবে বলুন তো, হিজ হবে। ওকে, যদি এখানে ইউ ব্যবহৃত হয় তাহলে প্রোনাউন হিসেবে কী ব্যবহৃত হবে বলুন তো, ইউর। হ্যাঁ, এভাবেই কিন্তু প্রোনাউন ব্যবহৃত হয়। তো আমরা যখনই এখানে সাবজেক্ট হিসেবে যখন কোনো সাবজেক্ট পরিবর্তন করব তো সেই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে আমাদের এখানে প্রোনাউন নিতে হবে, এটাকেই বলা হচ্ছে প্রোনাউন পরিবর্তন। তাহলে বলছে আই যদি সাবজেক্ট হয় প্রোনাউন হিসেবে মাই ব্যবহৃত হবে, ইউ হলে ইওর, হি হলে হিজ, শি হলে হার, উই হলে আওয়ার, দে হলে দেয়ার। আশা করছি বুঝতে পারছেন। এবং লাস্ট যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে বা লাস্ট স্টেপটি আমাদের, সেটা হচ্ছে নৈকট্য সূচক শব্দের দূরত্ব সূচক পরিবর্তন। এটা কীভাবে করতে হয়, আমরা ন্যারেশন যারা মোটামুটি শিখেছি তারা কিন্তু আমরা জানি, যদি নাও থাকে ন্যারেশনে ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তো সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচকে দেন দিয়ে পরিবর্তন করি। ঠিক তেমনই দিস থাকলে দ্যাট, কাম থাকলে গো। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, ইট থাকলে ইটই হবে, গো থাকলে গোই হবে। ওকে, তো এখানে আরও অনেকগুলো শব্দ আছে যেগুলো পরিবর্তন আমাদের জানতে হবে, এটা অবশ্যই ডিসপ্লে থেকে দেখে নেবেন। তাহলে আমরা খুব সুন্দরভাবে ন্যারেশন সমাধান করার জন্য যে 7টি স্টেপ আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা খুব সুন্দরভাবে সমাধান করে নিয়েছি। এখন আমরা এই 7টি স্টেপ মাথায় রেখে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট স্পিচ, এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। তাহলে আমরা শুরু করি যে কিভাবে এটা সমাধান করব। প্রথমে আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জনি সেইড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি নাও। তো এই বাক্যটিকে প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। কিভাবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব, এখানে আছে সেইড টু। তাহলে আমরা শিখেছি যদি রিপোর্টেড স্পিচের বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, খেয়াল করুন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে সেইড অথবা টোল্ড হবে। তো এখানে যেহেতু সেইড টু আছে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলুন তো, টোল্ড লিখতে পারি। তাহলে জনি টোল্ড মি। ওকে, তারপরে আমরা বলেছি 3 নম্বরে লিঙ্কারে পরিবর্তন করতে হবে বা লিঙ্কারে অ্যাড করতে হবে। তো এখানে ইনভার্টেড কমা উঠিয়ে আমাকে এখন লিঙ্কার যোগ করতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে পারে দ্যাট হবে। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট লিখলাম। ওকে, তারপরে বলছে 4 নম্বর, সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। তো এখানে আছে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে আমাদেরকে পার্সন নিতে হবে। তাহলে জনি থেকে কি নেব, হি। ওকে, এখন কি কাজ করব সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন করব। ওকে, টেন্সের পরিবর্তন করতে হবে। তো টেন্সে যখন খেয়াল করুন এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি হ্যাড ডান। ওকে, তো এখন খেয়াল করুন এখানে কিন্তু প্রোনাউন আছে, মাই আছে। তো মাই থেকে আমাকে প্রোনাউনের পরিবর্তন করতে হবে। তো এখানে যেহেতু হি দিয়েছি তাহলে হির সাথে কি প্রোনাউন শিখলাম আমরা, হি থাকলে হিজ হবে। তাহলে হি থাকলে হিজ। ওকে, ডিউটি। এখন আমরা শিখেছি নৈকট্য সূচক শব্দের দূরত্ব সূচক পরিবর্তন, সেটা আছে নাও থাকলে দেন হবে। তাহলে ডিউটি দেন। ওকে, তাহলে এটাই ছিল আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সমগ্র প্রক্রিয়া। তো
তো এর মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে, আশা করছি এই বাক্যের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ন্যারেশনের বেসিক বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখে নেব। তাহলে এখন আমরা ডিসপ্লে থাকা উদাহরণগুলো দেখে নেব কীভাবে সমাধান করতে হয়। প্রথমে 1 নম্বর উদাহরণটি খেয়াল করুন। জনি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি নাও। এই উদাহরণটি কিন্তু আমরা একবার সমাধান করেছি, আমরা আরও একবার সমাধান করব যাতে করে আমাদের মূল বেসিক বিষয়গুলো আবার একবার মাথায় চলে আসে। তো এখানে আমরা প্রথমেই সেড টু এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করব। আমরা শিখেছি যে সেড টু থাকলে আমরা টোল্ড লিখতে পারি। সো জনি টোল্ড মি। ওকে, যেহেতু রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সো আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট লিখব। ওকে, এর পরবর্তীতে আমরা এই পার্সনে পরিবর্তন করব। আমরা জানি এখানে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পার্সন নিতে হবে। সো জনি থেকে আমাদের সাবজেক্ট নিতে হবে হি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা টেন্সের পরিবর্তন করব, পাস্ট পারফেক্ট টেন্স করব। সো হ্যাড ডান। ওকে, এখন খেয়াল করুন এখানে সাবজেক্ট হয়ে গেল হি। তো হির জন্য আমরা প্রোনাউন হিসেবে কি বসে বলুন তো? হিজ বসবে, সেটা আমরা শিখেছি। ওকে, হি হ্যাড ডান হিজ ডিউটি। ওকে, এখন দেখতে পাচ্ছি এখানে নাও আছে, নাও থাকলে কি হয় বলুন তো? দেন। কত সহজ। ওকে, চলে যাবো আমরা 2 নম্বর সমাধানে। জনি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। ওকে, তো এখানে আমরা সরাসরি লিখতে পারি জনি টোল্ড মি দ্যাট। ওকে, এখন খেয়াল করুন এখানে আছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে সেটা অবজেক্ট অনুযায়ী আমাদের পার্সন নিতে হবে। সো মি থেকে কী নেব বলুন তো? আই। সো এখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স করি, আই হ্যাড ডান। ওকে, এখন প্রোনাউনটা পরিবর্তন করতে হবে। সো আই থেকে কী হয় বলুন তো? মাই। ওকে, ডিউটি। ওকে, তো এখন খেয়াল করুন কত সহজে আমরা ন্যারেশনগুলো পরিবর্তন করতে পারছি। সো এভাবে যদি আমি প্রত্যেকটা সমাধান দেখাতে যাই আমাদের ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। সো আমি এখন কিভাবে সমাধান করেছি সেগুলো একটু মুখে বলে দেবো, আশা করি আপনি বুঝতে পারবেন। চলে যাবো আমরা 3 নম্বর সমাধানে। জনি সেড টু রহিম হি হ্যাজ ডান হিজ ডিউটি। ওকে, এখন এটা সমাধান করব। আমরা সরাসরি লিখব কি? জনি টোল্ড রহিম দ্যাট। এখানে থার্ড পারসন আছে, আমরা শিখেছি থার্ড পারসন হলে কোনো পার্সনের পরিবর্তন হবে না। সো হি রেখে দিলাম। এখন খেয়াল করুন এখানে শুধুমাত্র টেন্সে পরিবর্তন করব, হি হ্যাড ডান। ওকে, এখন প্রোনাউনে পরিবর্তন করব, হি থেকে হিজ ডিউটি। ওকে, আশা করছি বুঝতে পারছেন। ফাদার সেইড টু মি উই আর গোয়িং দেয়ার টুমরো। খেয়াল করুন এখানে ফার্স্ট পারসন আছে। তো ফার্স্ট পারসন থাকলে আমরা শিখেছি সাবজেক্ট অনুযায়ী নিতে হবে, যেটা আমরা এখান থেকে দেখলাম। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী। তো এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না সেটা এখন বলবো। উই যখন মানব জাতি অথবা স্পিকার এবং লিসেনার একই ব্যক্তি হবে তাহলে উইয়ের কোনো পরিবর্তন হবে না। এখন বাক্যটি খেয়াল করুন। বাবা আমাকে বলল আমরা আগামীকাল সেখানে যাচ্ছি। বাবা আমাকে বলল আমরা, এই আমরা বলতে কাকে বোঝাচ্ছে? বাবাও যাবে, আমিও যাব। তো এর মানে হচ্ছে স্পিকার এবং লিসেনার উভয়ই উইকে প্রকাশ করছে। ওকে, এই জন্য উইয়ের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা ফার্স্ট পারসন যেটাই হোক এখানে উই থেকে যাবে। ওকে, এখন শুধুমাত্র টেন্সের পরিবর্তন করব। আর গোয়িং আছে, আমরা করব কি? ওয়ার গোয়িং দেয়ার টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো 5 নম্বর উদাহরণে। জনি সেইস আই ডিড নট গো। ওকে, আমরা কিন্তু শিখেছি এখানে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস উইল সে, এমন যদি থাকে তাহলে এখানে টেন্সে কোনো পরিবর্তন করা যাবে না, বাকি অন্য কাজগুলো করা যাবে। সো আমরা পরিবর্তন করে দেখি। জনি সেইস দ্যাট। ওকে, এখানে আই আছে, সো আমরা জনি থেকে নিব হি। ওকে, এখন টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, সো ডিড নট গো। ওকে, চলে যাবো আমরা 6 নম্বর বাক্যে। দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। আমরা শিখেছিলাম রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম এ ধরনের অর্থ প্রকাশ করে তবে সেক্ষেত্রেও টেন্সে কোনো পরিবর্তন হবে না। এজন্য আমরা কী করেছি দেখুন। দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে কিন্তু মুভড হয় নাই, এজন্য এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। চলে যাবো আমরা 7 নম্বর বাক্যে। হি সেইড আই লার্নড ইংলিশ। ওকে, এটা একটুখানি মনোযোগ দিয়ে দেখুন। এখানে সেইড আছে, এজন্য কিন্তু আমরা টোল্ড লিখতে পারবো না। আমরা বলেছি সর্বদাই সেইড ব্যবহার করা যাবে, যখন সেইড টু হবে তখন টোল্ড ব্যবহার করতে হবে। এজন্য আমরা সেইড রেখে দিলাম, শি সেইড দ্যাট। ওকে, তারপর কি দেখুন এখানে আছে পাস্ট ইনডিফিনিট। তো আমরা শিখেছি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। সো শি হ্যাড লার্নড ইংলিশ।
আশা করছি বুঝতে পারছেন। চলে যাব 8 নম্বর বাক্যে, শি সেইড আই হ্যাড লার্নড ইংলিশ। এখন তাহলে লিখলাম কি শি সেইড দ্যাট, এখানে আছে আই, তাহলে আমাদের শি থেকে নিতে হবে শি। এখন খেয়াল করুন টেন্সের পরিবর্তন করব, এখানে আছে পাস্ট পারফেক্ট। তো আমরা শিখেছি পাস্ট পারফেক্ট থাকলে নো সেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও নো সেন্স, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এজন্য আমরা কি করেছি দেখুন, শি হ্যাড লার্নড ইংলিশ, আমরা সেটাই রেখে দিয়েছি। ওকে, হি সেইড টু মি ইউ ক্যান ডু ইট ওয়েল। আমরা সরাসরি সমাধানে যাই, হি টোল্ড মি দ্যাট, ইউ থাকলে অবজেক্ট অনুসারে, তাহলে মি থেকে নিলাম আই। এখন দেখুন এখানে ক্যান আছে, তো আমরা শিখেছি মডেল ভার্বের ভিতরে ক্যান থাকলে কুড হবে। ওকে, কুড ডু ইট, কত সহজ। শি সেইড টু মি ইউ উড অথবা শুড লার্ন ইংলিশ। তো আমরা সরাসরি লিখি শি টোল্ড মি দ্যাট, ইউ আছে তাই অবজেক্ট অনুসারে মি থেকে নিলাম আই। এখন খেয়াল করুন এখানে উড আছে অথবা শুড আছে, উড অথবা শুড থাকলে কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা কি লিখলাম উড লার্ন ইংলিশ অথবা শুড লার্ন ইংলিশ। ওকে, চলে যাবো আমরা পরবর্তী 11 নম্বর, হি সেইড টু মি শুড ইউ লার্ন ইংলিশ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এখন খেয়াল করুন আমরা প্রতিবার সেইড টু থেকে টোল্ড লিখছি, এখন আমাদের যেহেতু এই বাক্যটি রিপোর্টেড স্পিচের বাক্যটি ইন্টারোগেটিভ, তো এজন্য আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্কড লিখতে হবে। তো দেখ খেয়াল করুন হি আস্কড মি। এখন আমরা শিখেছি ইনভার্টেড কমা উঠিয়ে ইন্টারোগেটিভ চিহ্ন হলে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাবো, দেখুন ইফ বসিয়েছি। তারপরে বাকিগুলো সমাধান করেছি, যেহেতু ইউ আছে তাহলে অবজেক্ট অনুসারে মি থেকে আই নিলাম। তারপর বাকিগুলো খেয়াল করুন শুড ইউ লার্ন ইংলিশ ছিল। তো আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যখনই আমি ন্যারেশন পরিবর্তন করব তখনই আমাদের প্রত্যেকটি সেন্টেন্স অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। কি বললাম, প্রত্যেকটি সেন্টেন্স অ্যাসার্টিভে হবে, সেটা এক্সক্লেমেটরি হোক, সেটা ইন্টারোগেটিভ হোক, সেটা অপটেটিভ সেন্টেন্স হোক, সর্বদা আমাদেরকে অ্যাসার্টিভ রূপান্তর করতে হবে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ মানে কি জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো আমাদের অবশ্যই সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। তাহলে আই শুড লার্ন ইংলিশ, আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 12 নম্বরে, দ্য টিচার সেইড টু করিম হোয়াই শুড ইউ লার্ন ইংলিশ। ওকে, সরাসরি আমরা লিখতে পারি দ্য টিচার আস্কড, লিখতে পারি তো নাকি। ওকে, এখন খেয়াল করুন ইনভার্টেড কমা উঠে ইফ বসাবো না, কেন বলুন তো, ডাব্লিউএস কোয়েশ্চেন ব্যবহৃত হবে, তখন ডাব্লিউএস কোয়েশ্চেন নিজেই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে, তাহলে আমরা হোয়াই লিখলাম, ইজি। তারপরে দেখুন ইউ ছিল, তো ইউ এর জন্য কি হবে অবজেক্ট অনুসারে, অবজেক্টটা কে, করিম, এজন্য করিম থেকে আমরা হি নিয়েছি এবং পাশে দেখুন লিখেছি কে। ওকে, হি শুড লার্ন ইংলিশ। ওকে, কত সহজ। চলে যাবো আমরা 13 নম্বর বাক্যে, আখি সেইড টু পাখি প্লিজ হেল্প মি। ওকে, তাহলে আমরা এখন রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত করে রিকোয়েস্টেড লিখবো, যেহেতু এখানে অনুরোধ প্রকাশ করেছে হেল্প মি। ওকে, তাহলে আখি রিকোয়েস্টেড পাখি, এখন আমরা জানি ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাতে হবে, তাহলে টু হেল্প হার, কত সহজ। চলে যাবো আমরা 14 নম্বর, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ডু নট ওয়াস্ট টাইম। ওকে, সরাসরি আমরা লিখতে পারি দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, যেহেতু এখানে আদেশ বোঝাচ্ছে, সো অ্যাডভাইসড স্টুডেন্ট। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ দেখব তখন আমরা নট প্লাস টু প্লাস ভার্ব করব, তাহলে লিখুন নট টু ওয়াস্ট টাইম। ওকে, তারপর কি বলছে 15 নম্বর, দ্য টিচার সেইড টু মি মে ইউ পাস দ্য এক্সাম। ওকে, খেয়াল করুন সরাসরি আমরা টিচার উইস্ট লিখতে পারি, যেহেতু রিপোর্টিং ভার্বটি আমরা মে আল্লাহ ব্লিজ ইউ দেখতে পাচ্ছি, এটা অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স থাকলে আমরা উইশ অথবা প্রেড লিখতে পারি, সো আমরা এখন লিখলাম উইশড দ্যাট। ওকে, এখন খেয়াল করুন মে ইউ পাস দ্য এক্সাম, তো এটাকে অপারেটিভ সেন্টেন্স আমাকে করতে হবে কি অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আমরা সাবজেক্ট প্রথমে নিয়ে আসলাম আই, এরপরে মে থাকলে মাইট লিখতে হয়, তো মাইট পাস দ্য এক্সাম, কত সহজ। হি সেইড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ ওয়েল। এখন আমরা যেহেতু এটা অর্থ প্রকাশ করছে সুখ, তাহলে আমরা নিতে পারি হি এক্সক্লেইমড উইথ জয়, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসালাম, এর পরবর্তীতে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ রূপান্তর করব। তো এই অ্যাসার্টিভ বাক্যটা কি, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। তো এখন খেয়াল করুন দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, ওটাকে আমরা সাবজেক্ট লিখলাম দ্য বার্ড, যেহেতু ইজ ছিল এখন পাস্ট টেন্স করতে হবে, সো ওয়াজ ভেরি বিউটিফুল। তো এটাই ছিল আসলে প্রত্যেকটি সেন্টেন্স থেকে বা প্রত্যেকটা বিষয় অবলম্বনে কয়েকটি উদাহরণের সমাধান। আশা করছি এই ক্লাসের মাধ্যমে আপনি ন্যারেশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনার অনুভূতি প্রকাশ করবেন। সো
আল্লাহ হাফেজ।